বাংলাদেশে এই যে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো যে একটা স্বৈরাচারী এবং এর ফলে যে পুরো প্রবলেমটা হচ্ছে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। বলতে দ্বিধা নেই যে এটাকে রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত করাটাই আমাদের মুখ্য লড়াই ছিল এবং সেটা জনগণের মধ্যে, রাজপথে, টেলিভিশনে, টক সর্বত মহলেই আমরা সেটা চেষ্টা করেছি। আমাদের প্রধান তিনটা ফোকাস ছিল বাংলাদেশের জায়গাতে। একটা হচ্ছে ক্ষমতা কাঠামোর প্রথম রাজনৈতিক দিক থেকে, যে বাংলাদেশে আর্টিকেল 70 বদল ঘটাতে হবে, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে এবং যে সমস্ত সাংবিধানিক বডিগুলো আছে ইনক্লুডিং জুডিশিয়ারি, তো জুডিশিয়ারিকে একদিকে সেপারেশন করা, অন্য সাংবিধানিক পদগুলোতে এমনভাবে নিয়োগের বিধান করা যাতে করে এটা সরকারি দলের হাতে না থাকে পুরোপুরি। চারটা বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। জুডিশিয়ারিকে যদি আমি এখন আলাদা করি, আমরা ইন দি প্রসেস রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় এক একটা জায়গায় এক একটা এমফাসিসের জায়গায় এসছে। যেমন ধরেন, বাংলাদেশের লোয়ার হাউসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যদি চালু হয় তাহলে ওই অর্থে আপার হাউসের প্রয়োজনীয়তাটা থাকে না। ওইটা একটা কেন করা হচ্ছে, যদি ফেডারেল সিস্টেম হতো তাহলে একটা আপার হাউসের দরকার হতো। যেহেতু ইউনিটারি সিস্টেম বাংলাদেশে, আপার হাউসের এক ধরনের সম্পর্ক সাধারণত করা হয় যে সমস্ত দিকে একটা ফেডারেল সিস্টেম করা হচ্ছে। তাহলে ফেডারেল সিস্টেম যদি বাংলাদেশে, ওইটা আমাদের একটা একসময় আমরা একটা দাবি হিসেবে সামনে এনেছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাদের আরো বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক ব্যবস্থাকেও বিবেচনা করা যেতে পারে। যদি সেটা হয় তখন আপার হাউসের প্রশ্ন আছে, কিন্তু তার আগে যদি লোয়ার হাউসের সংখ্যানুপাতিক হয় সেক্ষেত্রে ইউনিটারি সিস্টেম যতক্ষণ বহাল আছে ততক্ষণ আপার হাউসের প্রয়োজনীয়তা নেই। কিন্তু মোটামুটিভাবে আমরা যেটা বুঝতে পেরেছি যে লোয়ার হাউসের সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়ার ব্যাপারটা এখনো আরো অনেক তীব্র সংগ্রামের ব্যাপার এবং সেই সংগ্রামে আমাদের বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির সমর্থক এবং আমরা মনে করি না যে ওয়েস্টমিনিস্টারের এই ইংল্যান্ডীয় ফর্ম এটা আসলে একমাত্র মডেল। এর বরং সংখ্যানুপাতিক ব্যবস্থাই আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আছে, যেহেতু অনেক বেশি দেশে এটা কার্যকর আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু লোয়ার হাউস পিয়ার নিয়ে ঐক্যমত্য হয়নি কিংবা সেটা না হওয়ার সম্ভাবনার জায়গা আছে, তখনই কেবলমাত্র আমরা আপার হাউস এবং প্রদেশ নিয়েও কোনো ঐকমত্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আপার হাউসকে প্রস্তাব হিসেবে আমরা গ্রহণ করেছি। আপার হাউস এবং অবশ্যই ভাবে পিয়ার, যদি আপার হাউস পিয়ার না করা হয় তাহলে আপার হাউস করাটা সেফ, কতগুলো টাকা অপচয় ছাড়া কিছু না, কিছু লোককে প্রোভাইড করা ছাড়া আর এর কোনো কার্যকারিতা নেই। তাহলে দুটো শর্তের জায়গায়, একদিকে হচ্ছে লোয়ার হাউস পিয়ার হচ্ছে না, অন্যদিকে প্রাদেশিক ব্যবস্থা হচ্ছে না। এই দুটো না হওয়ার শর্তে ইউনিটারি সিস্টেমের মধ্যে আমরা আপার হাউস উইথ পিয়ার এবং উইথ সার্টেন ক্ষমতার ভারসাম্য, না হলে এটার আসলে কোনো প্রয়োজনীয়তাই থাকে না। এখন ধরেন আপার হাউস যদি ডিরেক্ট ইলেকশনে চলে যায়, যেতেই পারে, প্রতি 3টে আসনে একজন করে ক্যান্ডিডেট লাইক সিনেট ইলেকশনের মতো হবে, তো ওইটা তো সিনেটের চেহারা নেবে। তখন আবার আপার হাউসকে লোয়ার হাউসের চাইতে ক্ষমতা সম্পন্ন করতে হবে। আপার হাউসের বিল লোয়ার হাউস লোয়ার হাউসের বিল আপার হাউস বাতিল করে দিতে পারে, সেই জায়গায় নিতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিনেটের মতো ক্ষমতার ভারসাম্য দাঁড়াচ্ছে ডিরেক্ট ইলেকশনে গেলে। আপাতত সে বিষয়ে কোনো ঐকমত্যের জায়গা নেই, কারণ ওইটা আরো বড় ধরনের স্ট্রাকচারাল চেঞ্জেস আমাদের ক্ষমতা কাঠামো। সেইটার জায়গা থেকে যদি আমরা সরে আসি তাহলে একটাই রাস্তা দাঁড়ায়। আমাদের এখানে লোয়ার হাউসের পিয়ার আপাতত আলোচ্য সূচি থেকেই বাইরে আছে, দাবিতে আছে অনেক দলেরই, কিন্তু আলোচ্য সূচি থেকে বাইরে আছে ইভেন কনসেনসাস কমিশনে। প্রাদেশিক ব্যবস্থা আলোচ্য সূচি থেকে বাইরে আছে, দাবি আছে অনেক দলেরই ইনক্লুডিং আমাদের। তাহলে থাকে হচ্ছে লোয়ার হাউস ইলেকশন, এবং সেইখানে যেহেতু ওই যে কি যেন ফার্স্ট পাস্ট পোস্ট ওই পদ্ধতিতে, কাজে আপার হাউসে আমরা কয়েকটি পরিষ্কার অবস্থান চাইছি। 1 নম্বর হচ্ছে আপার হাউস ইলেকশন হবে, সেটা অলরেডি একটা ঐকমত্য হয়েছে।
100 আসন হবে সেটার ব্যাপারে ঐকমত্য হয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে হবে কিনা, অর্থাৎ লোয়ার হাউসের ইলেকশনের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে ওইখানে আসন বিন্যাস হবে কিনা সে বিষয়ে ঐকমত্য হয়নি। কিন্তু আমরা পরিষ্কার করে মনে করি যদি পিআর না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া কিছুই না। আর একই সাথে ওখানে ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গটিও খুব গুরুত্বপূর্ণ। কি কি ধরনের ক্ষমতার জায়গা আপার হাউসের কাছে থাকবে, এবং মূলত তখন প্রশ্নটা দাঁড়িয়ে যায় লোয়ার হাউসের চেকস অ্যান্ড ব্যালেন্স। লোয়ার হাউস কতটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে আপার হাউসের দ্বারা। এর সাথে যুক্ত করি যে একটা প্রশ্ন খুব জরুরি প্রসঙ্গ, যেটা আমাদের দলের ভেতরেও আজকের বর্ধিত সভায় উঠেছে, যে আপার হাউসের ব্যাপারটা যদি শুধুমাত্র পার্টির নমিনেশনে থাকে, ইভেন লোয়ার হাউসের ইলেকশনের পরে, তাহলে এর সাথে জনগণের কোনো কানেকশন তৈরি হয় না। মানে জনগণ ডাইরেক্টলি কোনো কানেক্টেড জানে না, কে কাকে নিয়োগ দিচ্ছে সেটার ব্যাপারে জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রশ্ন, সম্পূর্ণ একটা পার্টির হাতে এখতিয়ারে পরিণত হয়। সেই ক্ষেত্রে এই দাবিটা অবশ্য কনসেনসাস কমিশনের মিটিংয়ে উঠেছে যে আপার হাউস কারা প্রতিনিধিত্ব করবে সেটা লোয়ার হাউস ইলেকশনের আগেই ডিক্লারেশন করতে হবে। আপার হাউস নমিনিদের নাম লোয়ার হাউস ইলেকশনে থাকতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে মানে জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছেন। সুতরাং আপার হাউস গঠনের মানে বিষয়টা জনগণের সাথে সরাসরি কানেক্ট করার জন্য লোয়ার হাউস ইলেকশনের আগে একদিকে যেমন লোয়ার হাউসের প্রতিনিধিরা সরাসরি ইলেকশন করবেন, অন্যদিকে আপার হাউস নমিনিদের নামের তালিকা সেখানে থাকতে হবে। তাহলে দাঁড়ালো একটা হচ্ছে পিআর, একটা হচ্ছে নমিনিদের তালিকা ইলেকশনের আগে প্রকাশ করা, এবং আর 3 নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য সম্পর্কে খুব ডিটেইল ওয়ার্ক আগে করা হয়নি। এক্ষেত্রে কিছু প্রস্তাবনা আছে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে, অর্থাৎ সেখানে সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য কমিশনের কিছু প্রস্তাব আছে। নাগরিক কোয়ালিশন অনেকগুলো বেশ বড় এক্সারসাইজ করেছে এবং তাদেরটা ইতিমধ্যে কনসেনসাস কমিশনের প্রস্তাবের মধ্যে অ্যাটলিস্ট যুক্ত করা আছে, সেখান থেকে আমরা তুলতে পারি এবং সেই আলোচনাটা আগামী কয়েকদিনে প্রধান আলোচনা হিসেবে সামনে থাকবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.